প্রিয় ছাত্রবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও স্নেহাশিস। আশা করি সবাই সুস্থ আছো। তো মাঝখানে আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। তো আজকে তোমাদের আমি একটা ক্লাস নিব। তো আমি চায়না মল্লিক, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। আজকে তোমাদের আমি যুক্তিবিদ্যার ফার্স্ট পার্ট পড়াবো এবং সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। তো এই পর্যন্ত আমরা পঞ্চম অধ্যায় পর্যন্ত জেনেছি এবং তোমরা নিজেরও সেই সম্পর্কে অবগত আছো এবং সেই সম্পর্কে অ্যাসাইনমেন্টও জমা দিয়েছ। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ে যাব এবং সেটা হচ্ছে অবরোহ অনুমান, অর্থাৎ যে বইটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি ডিডাকটিভ অবরোহ অনুমান, সেই অবরোহ অনুমান সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। তো এর আগে আমাদের পঞ্চম অধ্যায়ে অবরোহ সম্পর্কে অনেকটা ধারণা দিয়েছে এবং সেটা আমরা জেনেছি। আজকে অবরোহ কাকে বলে সেটা সম্পর্কে একটু জানবো। যে অনুমানে কি করা হয়, তোমার একাধিক আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয় স্বতঃসিদ্ধভাবে, অর্থাৎ নিয়ম অনুযায়ী, এবং এটা সার্বিক বাক্য থেকে আমরা বিশেষ বাক্য স্থাপন করি এবং এর সিদ্ধান্ত তোমার কি হয়, সার্বিক আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক বা ছোট হয়, তাকেই তোমার অবরোহ অনুমান বলে। তো সোজা কথায় আমরা যদি একটু জানতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমরা যখন কি করি, সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যে গমন করি বা সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্য সিদ্ধান্ত হিসেবে স্থাপন করি, তাকেই তোমার অবরোহ অনুমান বলা হয়। তবে অবরোহ অনুমানের সিদ্ধান্তটা কি হয়, আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক বা ছোট হয়। হ্যাঁ, এই অবরোহ অনুমানই তোমার দুই রকমের, মাধ্যম এবং অমাধ্যম অনুমান। তাহলে অবরোহ অনুমান কয় রকমের? দুই রকমের, মাধ্যম এবং অমাধ্যম অনুমান। স্বাভাবিকভাবেই মাধ্যম অনুমান কাকে বলে এবং অমাধ্যম অনুমান কাকে বলে সেটা এসে যায়। তো মাধ্যম অনুমান কাকে বলে, বলছে যে অবরোহ অনুমানে আমরা কি করি, একের অধিক আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত টানি বা নেই, তাকে বলা হয় তোমার মাধ্যম অনুমান। তাহলে মাধ্যম অনুমান কাকে বলে, বলছে যে অবরোহ অনুমানে আমরা কি করি, একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানি বা সিদ্ধান্ত নেই, তাকে মাধ্যম অনুমান বলা হয়। আর বিপরীত ক্রমে অমাধ্যম অনুমান কাকে বলে, বলছে যে অবরোহ অনুমানে আমরা কি করি, একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানি বা সিদ্ধান্ত নেই, তাকে বলা হয় অমাধ্যম। অর্থাৎ ওই কাউকে কি করে না, মাধ্যম হিসেবে ব্যবহার করে না, ও একটা আশ্রয় বাক্য থেকেই ওর সিদ্ধান্ত টানে বা সিদ্ধান্ত নেয়। তো সবার কাছে পরিষ্কার মাধ্যম আর অমাধ্যম। তাহলে অবরোহ অনুমান কয় রকমের? দুই রকমের, এমসিকিউতে থাকবে, মাধ্যম এবং অমাধ্যম। এই অমাধ্যম অনুমানকে আবার 10 ভাগে ভাগ করা হয়েছে। এই যে আমি দিয়েছি, এখানে আমি লিখিনি, এগুলি আমরা পরে আলোচনা করব। তো অমাধ্যম অনুমান হচ্ছে কয় রকমের? 10 রকমের। এই 10 রকমের মধ্যে আমরা আজকে আবর্তন এবং প্রতিবর্তন, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় প্রকরণ বা ধাপ সম্পর্কে আমরা ধারণা নিব। তো প্রথমেই আসে যে আবর্তন কাকে বলে, বলছে যে অমাধ্যম অবরোহ অনুমানে তোমার কি করা হয়, আশ্রয় বাক্যের স্থান পরিবর্তন করে, অর্থাৎ আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয়, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে নিয়ে গুণের পরিবর্তন না করে সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে বলা হয় তোমার আবর্তন। তাহলে আবর্তনে কি করা হয়, তোমার স্থান পরিবর্তন করা হয়, অর্থাৎ আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয়, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে নিয়ে গুণের পরিবর্তন না করে, অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক থাকলে সিদ্ধান্ত সদর্থক হবে, আশ্রয় বাক্য নয়ার্থক থাকলে সিদ্ধান্ত নয়ার্থক হবে। হ্যাঁ, এখানে যেমন আমরা এই উদাহরণটা নিতে পারি, এই যে একটা আবর্তনের উদাহরণ, এ বাক্য সকল মানুষ হয় মরণশীল প্রাণী, কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। বলছে যে অবরোহ অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয়েছে, এটা সিদ্ধান্ত, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, এই যে আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে এবং গুণের পরিবর্তন হয়নি, আশ্রয় বাক্য সদর্থক এবং সিদ্ধান্তও সদর্থক হয়েছে, তাকে বলা হয় তোমার কি, আবর্তন। তাহলে সবার কাছে পরিষ্কার, আবর্তনে কি করা হয়, উদ্দেশ্য আর বিধেয়ের স্থান পরিবর্তন করা হয়, হ্যাঁ, সিদ্ধান্তে গিয়ে, এবং গুণটা একই রকম থাকে। আশ্রয় বাক্য সদর্থক, সিদ্ধান্ত সদর্থক, আশ্রয় বাক্য নয়ার্থক, সিদ্ধান্ত নয়ার্থক। আচ্ছা, এটা হচ্ছে তোমার সিদ্ধান্ত। আচ্ছা, এইগুলো তোমার আবর্তন কাকে বলে। তো আবর্তনের 4টা নিয়ম আছে। প্রথমেই বলছে যে তোমার কি করো, আবর্তনের আশ্রয় বাক্যের
উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় 1 নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য, হ্যাঁ 3 নম্বর হচ্ছে গুণের কোনো পরিবর্তন হবে না, 4 নম্বর বলছে যে পদ আশ্রয় বাক্যে ব্যক্ত নয় সেটা সিদ্ধান্তে ব্যক্ত হতে পারবে না। এটা হচ্ছে আবর্তনের নিয়ম। এই 4টা নিয়ম আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এখন এই 4টা নিয়মই আমরা কি করব, অ্যাপ্লাই করব। এখন তোমাকে বলছে যে কি করো, তুমি যে এই যে আবর্তন কাকে বলে সেটা জানলা, নিয়ম কাকে বলে সেটা জানলা, এখন কি করো এই নিয়মগুলি তুমি কি করো এই আয়ো বাক্যে প্রয়োগ করো, অ্যাপ্লাই করো, দেখাও কিভাবে আবর্তন করেছো। এইভাবে তোমার কোশ্চেনটা হবে। তাহলে কি বলছে যে আমরা যে 4টা নিয়ম পেলাম আবর্তনের, সেটা কি করতে বলছে এই আয়ো বাক্যে প্রয়োগ দেখাতে বলছে। তো এখানে আমি সংক্ষেপে লিখেছি, দেখো এ বাক্য আই বাক্যে আবর্তন হয়, ই বাক্য ই বাক্যে হয়, আই বাক্য আই বাক্যে হয়, ও বাক্যের আবর্তন হয় না। এটাই আমরা এখানে দেখাবো। আচ্ছা, প্রথমে আমরা এই বাক্যটাকে নিয়ে আসছি। এ বাক্য দেখো, এই বাক্য হচ্ছে সার্বিক সদর্থক বাক্য। সার্বিক বলতে সকল, সব, সমস্ত, যেখানে বোঝায়। আর সদর্থক বলতে হ্যাঁ, হন, হই ইত্যাদি বোঝায়। তাহলে এই যে বাক্য সকল মানুষ হয় মরণশীল প্রাণী, এটা একটা সার্বিক সদর্থক বাক্য। এটাকে যদি আমরা আবর্তন করি তাহলে এটার আই বাক্যটাকে আনতে হয়। আই বাক্য হচ্ছে তোমার বিশেষ সদর্থক বাক্য, কিছু বোঝায়। আর এ বাক্য হচ্ছে সব বুঝাবে। আচ্ছা, অর্থাৎ ব্যক্তত্ব যখন সমস্ত বোঝায় সেটা হচ্ছে সার্বিক বাক্য, আর ব্যক্তত্ব যখন কিছু বোঝায় বা আংশিক বোঝায় সেটা হচ্ছে তোমার বিশেষ বাক্য। তাহলে আই বাক্য আমি দেখো কিভাবে করেছি। এই যে তোমার আশ্রয় বাক্যটা হচ্ছে এটার এই যে বিধেয় মরণশীল সেটাকে নিয়ে আসছি। এই মরণশীল আশ্রয় বাক্যের বিধেয় পদটাকে সিদ্ধান্তের উদ্দেশ্যে এনেছি, এবং এই যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য মানুষ পদটা সিদ্ধান্তের বিধেয় নিয়েছি, এবং এখানে গুণের কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ গুণ এখানে সদর্থক, এখানেও সদর্থক, যা বলছে তাই আছে। আচ্ছা, তাহলে সকল মানুষ হয় মরণশীল প্রাণী, কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। অর্থাৎ আবর্তনে আমাকে বলছে কি করো, তোমার উদ্দেশ্যকে আশ্রয় বাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের, আশ্রয় বাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্যে আনো, আশ্রয় বাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় নাও, গুণটা একই রকম রাখো, সেইভাবে তাকে প্রয়োগটা দেখাও, তাহলেই তোমার আবর্তন হবে। তাহলে এখানে আমরা এই বাক্যের আবর্তন আই বাক্য পেলাম। সবার কাছে পরিষ্কার? আচ্ছা, এরপরে আসে তোমার ই বাক্য। এই যে ই বাক্য, কোনো মানুষ নয় দেবতা। ই বাক্য মানে একজনও নয়। ই বাক্য তোমার সার্বিক বাক্য, কিন্তু ওই নয়ার্থক, এই যে কি নয়ার্থক, না বোধক নয়, এটাও তোমার সার্বিক বাক্য। কোনো মানুষ নয় দেবতা, একজনও দেবতা নয়, সবাইকেই অস্বীকার করা হয়েছে। তাইলে ই বাক্যটাও সার্বিক নয়ার্থক বাক্য। এটাকে যদি আমরা আবর্তনের নিয়মটাকে প্রয়োগ করে দেখাতে চাই তাহলে আমাদের ই বাক্যকেই আনতে হয়। আমরা যদি এ বাক্য আনি বা আই বাক্য আনি, ও বাক্য আনি, তাহলে কি হয়, আমাদের নিয়মের পরিপন্থী হয়, অর্থাৎ নিয়মটাকে ভাঙা হয়। কিন্তু নিয়মটা তো আমরা ভাঙতে পারবো না, ঠিক কিনা? কারণ আমাদের নিয়ম বলে দিছে যে তুমি এইভাবে কি করো, এই আয় ও বাক্যে প্রয়োগ দেখাও তার নিয়মটাকে। তার এই বাক্য কোনো মানুষ নয় দেবতা, আমি এটাকে উল্টাই দিলাম। অর্থাৎ এই যে আশ্রয় বাক্য ওর বিধেয়টাকে সিদ্ধান্তের উদ্দেশ্যে নিয়ে আসছি, এবং মানুষ হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য, এই মানুষ পদটাকে সিদ্ধান্তের বিধেয় নিয়ে গেছি, এবং গুণটাকে একই রেখেছি, নয় নয়, গুণের পরিবর্তন করতে না করেছে। তাহলে আমাদের এই বাক্যের আবর্তন হবে কোনো মানুষ নয় দেবতা, আশ্রয় বাক্য, সিদ্ধান্ত কোনো দেবতা নয় মানুষ। আমি মনে করি তোমরা বুঝতেছ। একটুখানি মানে করো, যত্ন করে মনটাকে মানে লেকচারের দিকে বা আমি যে পড়াচ্ছি সেই দিকে মনটাকে দিতে চেষ্টা করো, তাহলেই সব ইজি হবে। এবং এই চ্যাপ্টারটা খুবই সুন্দর, আর ফর্মুলাটা খুব সুন্দর, ইজি। আচ্ছা, এরপরে আসে আমাদের ই বাক্য, সরি আই বাক্য। আই বাক্য, এই যে আই বাক্য হচ্ছে তোমার বিশেষ সদর্থক বাক্য। আই বাক্য কি? বিশেষ সদর্থক বাক্য। আমরা জানি এ আর ই হচ্ছে সার্বিক বাক্য, আর তোমার আই আর ও হচ্ছে তোমার বিশেষ বাক্য। তবে এ বাক্য সদর্থক, ই বাক্য নয়ার্থক, আই বাক্য সদর্থক, ও বাক্য নয়ার্থক। এগুলি তোমাদের আগেই আমি পড়িয়েছি, আসলে সবার কিছুটা মনে আছে, আবার মনে না থাকলে আমরা আবার ঝালাই দেবো, ঠিক আছে? বই থেকে একটু দেখবো। ই বাক্য, কিছু মানুষ হন শিক্ষক, এটা হচ্ছে তোমার কি বিশেষ বাক্য, এবং এই যে এটা হচ্ছে সদর্থক বাক্য, বিশেষ সদর্থক বাক্য। কিছু মানুষ হন শিক্ষক, এটাকে যদি আমরা আবর্তন করতে চাই তাহলে ঘুরাই দেই। আচ্ছা, কিভাবে ঘুরিয়েছি দেখো। এই যে ই বাক্যের তোমার উদ্দেশ্যপত্রা দেবতা, সিদ্ধান্তের কিছু মানুষ হন শিক্ষক,
কিছু মানুষ হন শিক্ষক, এটাকে ঘুরিয়ে দিয়েছি। এটা হচ্ছে যে দেখো, এই যে আই বাক্যের মানুষ উদ্দেশ্যকর্তা সিদ্ধান্তের বিধেয়ে চলে গেছে এবং ওর বিধেয়কর্তা শিক্ষক তোমার সিদ্ধান্তের উদ্দেশ্যে চলে আসছে, ঠিক আছে, এবং ওর গুণ একই রকম আছে। এখানেও তোমার সদর্থক, এখানেও তোমার সদর্থক, অর্থাৎ আই বাক্য থেকে আই বাক্যে আমরা কি করলাম, আবর্তন করলাম। তো আমাদের আশ্রয় বাক্যটা হচ্ছে কিছু মানুষ হন শিক্ষক, আমি ঘুরিয়ে দিলাম, স্থান পরিবর্তন করে দিলাম উদ্দেশ্য বিধেয়ের এবং গুণ একই রাখলাম, তাহলে কি হয়, কিছু শিক্ষক হন মানুষ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে আমাদের ও বাক্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রস, তাই না, অর্থাৎ ও বাক্যের আবর্তন কোনো রকমেই হয় না। যদি আমরা করতে চাই, 4টা নিয়মের একটাকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেটা কি হবে না, আমাদের নিয়ম অনুযায়ী হবে না, আর পরিপন্থী মানে ওর নিয়মটাকে ভাঙ্গা হবে। আচ্ছা, তাহলে দেখো ও বাক্য হচ্ছে বিশেষ নয়ার্থক বাক্য। কিছু জীব নয় মানুষ, অর্থাৎ কিছু জীব কি নয়, মানুষ নয়, ঠিক আছে। এটাকে যদি আমরা উল্টায় দিই, এই যে লিখেছি আমি, দেখো হয় না, ক্রস দিয়েছি, কিভাবে হয় না সেটা দেখাচ্ছি। এখানে আরেকটা ও বাক্য লিখলাম, কি করলাম, ঘুরিয়ে দিলাম, আর এই যে বিধেয়টাকে উদ্দেশ্যে আনলাম এবং উদ্দেশ্যটাকে বিধিয়ে নিয়ে গেলাম সিদ্ধান্তের। এইখানে কি হয়েছে, একটা সমস্যা, কিছু মানুষ নয় জীব যদিও লিখছি, কিন্তু আমাদের চতুর্থ নিয়মে বলছে আবর্তনের যে পদ আশ্রয় বাক্যে ব্যপ্ত নয় সেটা সিদ্ধান্তে ব্যপ্ত হতে পারবে না। আমাদের 4টা নিয়মের চতুর্থ নিয়ম হচ্ছে যে পদ আশ্রয় বাক্যে ব্যপ্ত নয় সেটা সিদ্ধান্তে ব্যপ্ত হতে পারবে না। এই 4 নম্বর নিয়মটাকে কি করেছে, ও ভঙ্গ করেছে, যার ফলে ও বাক্য থেকে ও বাক্যের আবর্তন সম্ভব নয়। কিভাবে দেখো, এইখানে এই যে জীব উদ্দেশ্যকর্তা কিছু অংশ বিশেষ বুঝাইছে, হ্যাঁ, এটা ব্যক্ত নয়, এই পত্রা কি নয়, পুরাই এই পত্রা কি নয়, ব্যক্ত নয়, ব্যক্ত নয়। ও কি করছে, এই যে নয়ের পরে চলে গেছে, অর্থাৎ সিদ্ধান্তের বিধেয়ে চলে গেছে, নয় মানে একজন সবাইকে অস্বীকার করছে। তাহলে কি করলো, ওই কিছু থেকে একটা সমগ্রকে অস্বীকার করলো, অর্থাৎ সমস্তে চলে গেলো। তাইলে কি করলো, এই পত্রা ব্যক্ত হয়ে গেছে, এই পত্রা ব্যক্ত হয়ে গেছে, কিন্তু এই পত্রা কি নয়, তোমার এই যে আশ্রয় বাক্যে এই পত্রা ব্যক্ত নয়, কিন্তু ওইখানে ব্যক্ত হয়ে গেছে। তাহলে কি করলো, আমার তোমার 4 নম্বর নিয়মটাকে ভাঙলো আবর্তনের। তাহলে কি হয় না, ও বাক্য থেকে ও বাক্যের আবর্তন সম্ভব হয় না, ঠিক আছে, পরিষ্কার সবার কাছে। তো এখান থেকে তোমাদের যেটা থাকবে যে অবরোহ অনুমান কাকে বলে, কত প্রকার কি কি, হ্যাঁ, এগুলো এমসিকিউতে থাকবে। আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়ম 4টি মনে রাখতে হবে এবং এই 4টা নিয়ম এ ই আই ও বাক্যে প্রয়োগ দেখাতে হবে। আমাদের এখানে আবর্তন সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেল। হ্যাঁ, এইবার আমরা অমাধ্যম অনুমানের আরেকটা যে প্রকরণ, 10টা আছে, 10টার মধ্যে আজকে আমরা দুইটা সম্পর্কে ধারণা নিব। এটা হচ্ছে প্রতিবর্তন। তো বলছে প্রতিবর্তন কাকে বলে, বলছে যে অবরোহ অমাধ্যম অনুমানে তোমার কি করা হয়, পরিমাণ এক রাখা হয়, উদ্দেশ্য এক রাখা হয়, গুণের পরিবর্তন করা হয় এবং বিধেয়ের বিরুদ্ধ পদ ব্যবহার করা হয়, তারপরে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় তোমার প্রতিবর্তন। তাহলে প্রতিবর্তন কাকে বলে, যে অবরোহ অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য এক থাকবে, পরিমাণও এক থাকবে, গুণের পরিবর্তন হবে এবং আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে, তাকেই বলা হয় প্রতিবর্তন। এই যে এখানে একটা তোমার প্রতিবর্তনের উদাহরণ দেখো, যে এ বাক্য সকল মানুষ হয় মরণশীল। আমরা জানি যে এ বাক্যটা হচ্ছে সার্বিক এবং সদর্থক বাক্য। তাহলে এটাকে যদি আমরা আবর্তন করি, যেটা আমরা সংজ্ঞায় করলাম, বলছে কি, বলছে যে কি করো, পরিমাণ এক রাখো। এ বাক্য সার্বিক, ই বাক্য সার্বিক, পরিমাণ এক রেখেছি এবং তোমার এখানে বলছে যে উদ্দেশ্য এক রাখো। এখানে মানুষ উদ্দেশ্য এক আছে, এখানে পরিমাণ এক আছে, বলছে গুণের পরিবর্তন করো। তাহলে এখানে সদর্থক, এখানে নয়ার্থক, তাহলে কি হয়ে গেল, আমার গুণের পরিবর্তন হয়ে গেল। এখন বলছে যে তুমি কি করো, এই যে বিধেয় পদ মরণশীল পত্রা, এটাকে কি করো, তোমার বিরুদ্ধ পদ করো। তাহলে এখানে এই যে মরণশীল পত্রা, ওকে আমি কি করলাম, অমরণশীল করে দিলাম। তাহলে কি হলো, এই যে মরণশীল পত্রা বিধেয় এবং ওর বিরুদ্ধ পদ হয়ে গেলো অমরণশীল। তাহলে তোমাকে প্রতিবর্তনে বলছে কি করো, যে অবরোহ অমাধ্যম অনুমানের তোমার আশ্রয় বাক্য সিদ্ধান্ত আর উদ্দেশ্য একই থাকবে, পরিমাণ এক থাকবে, গুণের পরিবর্তন হবে এবং বিধেয় পদের বিরুদ্ধ পদ হবে, তাকে বলা হয় তোমার প্রতিবর্তন। এখানেও প্রতিবর্তনের তোমার নিয়ম আছে 4টা।
প্রথমেই বলছে তোমার যে একটা যে কি করো পরিমাণ এক রাখো, তারপরে বলছে তোমার কি করো উদ্দেশ্য পদ এক থাকবে, এবং বলছে যে গুণের পরিবর্তন হবে 3 নম্বর। 4 নম্বর বলছে বিধের বিরুদ্ধ পদ ব্যবহার করতে হবে। এখানেও তোমার 4টা নিয়ম। এই 4টা নিয়ম আমরা কি করব এখন এ ই আই ও বাক্যে অ্যাপ্লাই করব, অর্থাৎ প্রতিবর্তনটা দেখাবো। তাহলে এইখানে প্রথমেই আমরা এই বাক্যটা নিয়ে নেই। এই যে বাক্য সকল মানুষ হয় মরণশীল। হ্যাঁ, তো আমাকে কি বলছে তুমি পরিমাণ এক রাখো, এইটাও সার্বিক বাক্য, এটাও সার্বিক বাক্য। সকল কোনো মানুষ নয় মরণশীল, সবাইকে অস্বীকার করা হয়েছে, এটাও সার্বিক বাক্য, এটাও সার্বিক বাক্য। এবং বলছে উদ্দেশ্য এক রাখো, উদ্দেশ্য মানুষ আমি এক রাখলাম। বলছে গুণের পরিবর্তন করা, এটা সদর্থক হয়, এটা নয়ার্থক। হ্যাঁ, গুণের পরিবর্তন করে দিলাম। আর বলছে মরণশীল বিধেয় পদ বিরুদ্ধ পদ করা, তাইলে আমি কি করলাম এই যে অমরণশীল করে দিলাম, তাহলে বিরুদ্ধ পদ চলে আসলো। তাইলে এ বাক্যের প্রতিবর্তন হবে ই বাক্যে, এ বাক্যের প্রতিবর্তন হবে ই বাক্যে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আচ্ছা, এখন আমরা ই বাক্যকে জানবো, এই ই বাক্যটাকে জানবো। ই বাক্য হচ্ছে তোমার সার্বিক নয়ার্থক বাক্য, অর্থাৎ সব সকল সমস্ত বোঝায়, কিন্তু ই বলে ওকে কোনো দিয়ে, কোনো একটা কোনো, আর যে দুইটা কোনো কোনো হতো তাহলে সেটা কিছু বুঝাইতো। কোনো মানুষ নয় নিখুঁত, একজনও নিখুঁত নয়, সবাইকেই অস্বীকার করা হয়েছে, অর্থাৎ সবাই কম বেশি নিখুঁত সেটা বলছে। তাহলে এই বাক্য কোনো মানুষ নয় নিখুঁত, হ্যাঁ, ওকে যদি আমরা প্রতিবর্তন করি তাহলে ইয়ের প্রতিবর্তন করতে হয় এ বাক্যে। অন্য বাক্যে গেলে আমরা কি করবো, আবারও সেই আবর্তনের মতো নিয়মটাকে ভেঙে ফেলবো। আমার প্রতিবর্তনে যে নিয়মটা দিয়ে দিয়েছে সেই নিয়মটাকে আমার অ্যাপ্লাই করতে হবে, সেটা অনুযায়ী আমার প্রতিবর্তন করতে হবে। তাহলে এই বাক্যের পরিবর্তন হয় এ বাক্যে, যেমন সকল মানুষ হয় অনিখুঁত। এইখানে আমি কি করেছি, তোমার পরিমাণে এক রেখেছি, উদ্দেশ্যপদ মানুষ মানুষ এক আছে, গুণের পরিবর্তন হয়েছে, এটা নয়ার্থক আর এটা হচ্ছে সদর্থক। হ্যাঁ, আবার এই যে নিখুঁত, এটা হচ্ছে অনিখুঁত, অর্থাৎ বিধের বিরুদ্ধ পদ ব্যবহার করেছি। হ্যাঁ, ক্লিয়ার সবার কাছে? একবার দুবার পড়লেই ভালো লাগবে এবং মনে থাকবে। আচ্ছা, এরপরে আসে আমাদের আই বাক্য। আই বাক্যের প্রতিবর্তন হয় ও বাক্যে। তো আই বাক্য আমরা জানি কি বিশেষ সদর্থক বাক্য, কিছু বোঝায়। কিছু মানুষ হয় ভদ্র, এটা হচ্ছে আই বাক্য। হ্যাঁ, এই যে তোমার বিশেষ চিহ্ন কিছু এবং সদর্থক হয় হয়েছে। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা প্রতিবর্তন করতে চাই তাহলে আমাদের বিশেষই আনতে হবে, পরিমাণ এক রাখতে হবে নিয়ম অনুযায়ী। এবং তোমার কি বলছে যে তুমি কি করো, উদ্দেশ্য এক রাখো, উদ্দেশ্য এক আছে, পরিমাণও এক আছে। হ্যাঁ, আর বলছে তুমি কি করো, ও যদি সদর্থক হয় ওকে নয়ার্থক করো, ওকে নয়ার্থক করে দিলাম। আর বলছে কি করো, আশ্রয় বাক্যের বিধের বিরুদ্ধ পদ ব্যবহার করো। ও আশ্রয় বাক্যে আছে ভদ্র, তাহলে আমি কি করলাম, বিরুদ্ধ পদ অভদ্র নিয়ে আসলাম। ঠিক আছে, তাইলে আমার কি হলো, এ বাক্যের প্রতিবর্তন ও বাক্য হলো। আই বাক্য হচ্ছে, আই বাক্যের প্রতিবর্তন ও বাক্য হলো। আই বাক্য হচ্ছে কিছু মানুষ হয় ভদ্র, ও বাক্য যদি আমি প্রতিবর্তন করি ওকে, ও বাক্যে কিছু মানুষ নয় অভদ্র। ঠিক আছে, এরপরে আসে আমাদের ও বাক্য। তো এখানে দেখতে পাচ্ছ ও বাক্যের পরিবর্তন হয় আই বাক্যে। কিভাবে, এই যে ও বাক্য হচ্ছে তোমার আবার বিশেষ নয়ার্থক বাক্য। কিছু ছাত্র নয় মেধাবী। হ্যাঁ, এটাকে যদি আমরা প্রতিবর্তন করি তাহলে আমরা কি করলাম, আই বাক্য আনলাম। ও বাক্যের পরিমাণও কিছু, আই বাক্যের পরিমাণও কিছু, অর্থাৎ বিশেষ। এবং ও বাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে ছাত্র, আই বাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে ছাত্র। এবং ও বাক্য হচ্ছে নয়ার্থক, এবং আই বাক্যের গুণ হচ্ছে সদর্থক। আমরা নয়ার্থকে ক্রস দিয়েছি আর সদর্থকে রাইট দিয়েছি। আর এই যে মেধাবী আশ্রয় বাক্যের বিধেয় পদ আর বিরুদ্ধ পদ হচ্ছে অমেধাবী। তাহলে এখানে আমরা কি করলাম, প্রতিবর্তনের নিয়মটা এখানেও আমরা অ্যাপ্লাই করলাম। ও বাক্য কিছু ছাত্র নয় মেধাবী, আই বাক্য কিছু ছাত্র হয় অমেধাবী। আচ্ছা, তো আমি আশা করি তোমাদের বুঝতে অতটা অসুবিধা হয় নাই, কিছুটা তো অবশ্যই বোঝা গেছে। তো আমরা যদি বইটা একবার পড়ি তাহলে আমাদের কাছে আরও অনেক ইজি মনে হবে। হ্যাঁ, অনেক ইজি মনে হবে। তো তোমরা সবাই বাসায় থাকবে,
স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সাথে সাথে পড়াশোনাটা একটু চালিয়ে যাবে। যদি কেউ অসুস্থ হও আমাদের একটু বলবা, আমরা এমনিও তোমাদের জন্য প্রার্থনা করি, আরও করব। তো আমরাও সবাই খুব একটা ভালো নেই, আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেছে অনেকেই, এবং ভালো হচ্ছে তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে, ভগবানের ইচ্ছায়। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।